উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল তার প্রাকৃতিক শোভা এবং সৌন্দর্যের জন্য ভ্রমণপ্রিয় পর্যটককে বারে বারে তার দিকে টেনে আনে। আজকের পর্বে আমরা ঘুরব উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের স্বামীজির স্মৃতি বিজড়িত আলমোড়া, এখানকার রামকৃষ্ণ কুটির, যেখানে স্বামী বিবেকানন্দের তিনবার পদধূলি পড়েছিল। তারপরে ঘুরব বাগেশ্বর, আর এরপরে আমরা যাব বৈজনাথ, আর রাত্রিবাসের জন্য চলে যাব বাঙালির অতি পরিচিত কৌশানের গান্ধী আশ্রমে বা অনাসক্তি আশ্রমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলমোড়া ছেড়ে আমরা বেরিয়ে যাব। তার আগে আপনাদেরকে রাতের বেলা রুমটা দেখিয়েছিলাম, কিন্তু কেন রুমটা সিলেক্ট করেছিলাম তার একটা বড় কারণ হচ্ছে এখান থেকে একটা খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। তো সেই ভিউটা আগে দেখিয়ে নিই, তারপর রুম থেকে চেক আউট করছি। আসুন দেখে নিন। এই হচ্ছে ভিউটা। এই ভিউটার জন্য কিন্তু রুমটা আমরা সিলেক্ট করেছিলাম। ফাটাফাটি চারপাশটা দেখা যায়, খুব সুন্দর লাগবে কিন্তু দিনের বেলায় বলুন আর রাত্রিবেলায় বলুন। তো চলুন, সময় হয়ে গেছে চেক আউট করার, ব্যাগ তুলি, বেরোতে হবে। সকাল সকাল শ্যাঁকা পরোটা, আজকে আলুর পরোটা খাচ্ছি, কিন্তু তেলে ভাজা নয়, শ্যাঁকা পরোটা। এই তেল কি তেল বুঝতে পারছি না, যে কারণে ভরসা করে খেলাম না। আর তার সঙ্গে রাজমা ডাল। সেদিন সকালেও দীপক রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে আলমোড়া শহর ঘুরতে। আলমোড়ার কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে স্বামী বিবেকানন্দের কথা। তাই আমাদের প্রথম গন্তব্য ছিল আলমোড়ার বিখ্যাত রামকৃষ্ণ কুঠির। খানিকটা পায়ে হেঁটে মাথাপিছু 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে পৌঁছালাম রামকৃষ্ণ কুঠিরের সামনে। আলমোড়া শহর থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে এখানকার রামকৃষ্ণ কুঠির, যেখানে স্বামী বিবেকানন্দের তিনবার পদধূলি পড়েছিল। তো চলুন দেখে নিই জায়গাটা। উত্তরাখণ্ডের আলমোড়ায় অবস্থিত এই রামকৃষ্ণ কুঠির স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত একটি পবিত্র আধ্যাত্মিক কেন্দ্র, যা 1916 সালের 22শে মার্চ স্বামী তুরীয়ানন্দ স্থাপন করেন স্বামীজির মৃত্যুর ঠিক 12 বছর পর। এটি বেলুড় মঠেরই একটি শাখা, যেখানে শান্ত পরিবেশে ধ্যান, পূজা এবং স্বামীজি আর রামকৃষ্ণদেবের বাণীর চর্চা করা হয়। রামকৃষ্ণ আশ্রমের ভেতরের একটা অদ্ভুত রকম মাহাত্ম্য আছে। অসম্ভব শান্ত জায়গা, একটা স্নিগ্ধতা, যা কোনোভাবেই আপনার কর্মব্যস্ত মনকে বা চঞ্চল মনকে শান্ত করে দেওয়ার জন্য একদম যথেষ্ট। আর আলমোড়ার নৈসর্গিক সৌন্দর্য, সে নিয়ে কোনো কথা হবে না। এই কারণেই মনে হয় স্বামীজি আলমোড়া এতটা প্রিয় ছিল। সাধারণত সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি দর্শনার্থীদের জন্য এই স্থানটি খোলা থাকে। আপনারা চাইলে এই রামকৃষ্ণ আশ্রমে এসে থাকতে পারেন। সেক্ষেত্রে আগে থেকে মেল করতে হয়। আমি মেল আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হোটেল থেকে তো বেরিয়ে পড়লাম। এবারে প্রথমে গন্তব্য হচ্ছে আলমোড়া। আমরা বাঙালিরা যে কারণে আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয়, স্বামীজির স্মৃতি বিজড়িত স্থান। তো চলুন প্রথমে নিয়ে যাই সেই জায়গায় যেখানে স্বামীজি আলমোড়ায় এসে 3বার উঠেছিলেন। এই হচ্ছে আলমোড়ার মার্কেট, এই পাশেই রাস্তাটা, এটা দিয়ে উঠতে হবে। তো চলুন এগোই। সকালবেলায় আলমোড়ার বাজার তখনও সেরকমভাবে খোলেনি। আমরা প্রথমেই চলে গেলাম রঘুনাথ মন্দিরে, যেখানে দাঁড়িয়ে 1897 সালে স্বামীজি স্থানীয় মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন। এরপর পাশের সংকীর্ণ গলি দিয়ে পৌঁছালাম লালা বদ্রি শাহের বাড়িতে, যা আলমোড়া ভ্রমণকালে স্বামীজির আস্তানা ছিল। বাড়ির বর্তমান মালিককে অনুরোধ করে দর্শন করতে চলে গেলাম সেই ঘরটি যেখানে স্বামীজি এসে উঠতেন। আজও স্বামীজির থাকার ঘরটি একই রকমভাবে সংরক্ষণ করা আছে। এখানে আপনারা স্বামীজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। 1890 থেকে 1898 সালের মধ্যে স্বামীজি 3বার এই আলমোড়া শহরে এসেছিলেন। এতক্ষণে মনে হচ্ছে আলমোড়ার ট্রিপটা কমপ্লিট হলো। স্বামীজির পদধূলিপ্রাপ্ত স্থানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। লালা বদ্রি শাহজির বাড়ির
একটু আলমোড়ার মার্কেট থেকে একটুখানি ওপরে হেঁটে আসতে হবে, একটু কষ্ট করে দেখে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এবার এগোনো যাক। এরপর আলমোড়ার মার্কেটে খানিকক্ষণ ঘোরাঘুরি করে নিলাম। আপনারা যারা কেনাকাটি পছন্দ করেন তাদের জন্য আদর্শ ঠিকানা এই আলমোড়ার বাজার। দামও একদম সাধ্যের মধ্যে, আর জিনিসের মানও কিন্তু খুবই ভালো। তিনজনে মিলে গল্প করতে করতে এগিয়ে গেলাম। তো এই হচ্ছে বিনসারের রাস্তা, আর এই দিকটা হচ্ছে বাগেশ্বর ধাম যাওয়ার রাস্তা। এখান থেকে 55 কিলোমিটার বিনসারের স্টার্টিং পয়েন্ট থেকে। তো চলুন এগোনো যাক। আলমোড়ার বাজার থেকে বাগেশ্বরের দূরত্ব 71 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট মতো। বাগেশ্বর ঢোকার আগে 15 কিলোমিটার রাস্তা চওড়া হওয়ার কাজ চলার জন্য খুবই খারাপ রাস্তা আমরা পেয়েছি। বাগেশ্বর উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার সদর। বাগেশ্বর তার মনোরম পরিবেশ, হিমবাহ, নদী এবং মন্দিরের জন্য বহুলাংশে পরিচিত। প্রাচীনকালে ভারত তিব্বত বাণিজ্যে বাগেশ্বরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরিষ্কার নীল আকাশ এই শহরের শোভাকে আরো ফুটিয়ে তুলেছিল। ঘড়িতে এই মুহূর্তে বেলা 2:03। আমরা এসে পৌঁছেছি বাগনাথ দ্বারে, মানে বাগেশ্বরে। আর এখানে ভেতরে মহাদেবের একটা খুব সুন্দর পুরনো মন্দির আছে, সেই মন্দির আমরা দর্শন করব। তো চলুন এগোই। এই যে সব দোষ অভিকের, মিষ্টি অভিকের জন্য, বিরিয়ানি অভিকের জন্য। এই দেখুন সব দোষ অভিকের। এখন আমি হাতি লাগাইনি, ঝপাঝপ মারছে। দেখুন আমি নাকি মিষ্টি খেতে ভালোবাসি, আমি মিষ্টি বেশি খাই। 250 জিলবির মধ্যে 4টে টুকরো আমাকে ধরিয়েছে, বাকি পুরোটা নিজে ছাটিয়ে দিয়েছে। তারপরেও নাকি আমি বেশি মিষ্টি খাই, উনি নাকি মিষ্টি খান না। এগুলো কিন্তু লোকের কাছে আমার নামে মিথ্যে বদনাম ছাড়া আর কিছু না। এই হোক, জিলিপিটা কিন্তু সত্যিই খুব খেতে ভালো ছিল। এগোই মন্দিরের দিকে। মিনিট দুয়েক পায়ে হেঁটে পৌঁছালাম মন্দিরের সামনে। এতক্ষণ অবধি আমি যে যে জায়গায় ঘুরেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। বাগেশ্বরে আসার পর প্রথম গরম লাগলো, যে কারণে পুল ওভারটা খুলে একটা পাতলা সোয়েটার পরলাম। আমার বাঁদিকে এটা হচ্ছে সরজু নদী, ঠিক আছে। আর এখানে কিন্তু এই নদীর পাড়ে, সরজু নদীর পাড়ে সন্ধেবেলা যদি মনে করেন যে আরতি দেখবেন, নদীর আরতি, তাহলে কিন্তু বাগেশ্বর আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানে হয়তো ঋষিকেশ বা হরিদ্বারের মতো অতটা ভিড় হয় না, খুব ফাঁকায় ফাঁকায় আরতি দেখা যাবে, এটুকু আশা করতে পারি। আর এই পাশেই হচ্ছে, এখানে দুটো নদীর সঙ্গম আছে। এটা হচ্ছে সরজু নদী, আর ওদিকে হচ্ছে গোমতী নদী। একদম সঙ্গমের পাশেই হচ্ছে এখানকার বার্নিং ঘাট বা শ্মশান ঘাট, যেখানে দাহের কাজ চলছে, অনবরত চলছে। এখনও আমরা দেখলাম যে দাহ চলছে। আর এবার এখান থেকে যাব আমরা বাগনাথ মন্দিরে। চলুন ভগবান মহাদেবের মন্দির একবার দর্শন করে নিই, এগোনো যাক। বাগেশ্বর শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই বাগনাথ মন্দির।
বাগনাথ শব্দের অর্থ বাঘেদের রাজা। কিছু সূত্র থেকে জানা যায় বাগনাথ মন্দির 7ম শতাব্দীতে তৈরি, সম্ভবত নাগারা শৈলীতে। 1450 সালে চন্দ্রবংশীয় শাসক লক্ষ্মীচন্দ্র বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। হিন্দু পুরাণ অনুসারে ঋষি মার্কাণ্ডেয় ভগবান শিবের পুজোর সময় দেবাদিদেব বাঘের রূপ ধরে ঋষিকে আশীর্বাদ করেন। অন্য পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা ঋষি বশিষ্ঠকে সরজ নদীকে পৃথিবীতে আনতে বলায় তিনি তা পালন করার সময় দেখেন পথে ঋষি মার্কাণ্ডেয় ধ্যান করছেন। পরে তিনি মহাদেবকে অনুরোধ করায় হর ও গৌরী বাঘ ও গরুর রূপে আবির্ভূত হয়ে ওনাকে ওখান থেকে সরে যেতে বাধ্য করেন। ফলে ঋষি বশিষ্ঠ ওখান থেকে সরজ নদীকে প্রবাহিত করেন। তারপরেই স্থাপিত হয় এই বাগনাথ মন্দির। মহাদেবের মন্দির দর্শন তো আমরা এই সিরিজে বেশ কভারই করেছি, কিন্তু মনে একটা খুঁতখুঁতানি ছিল যে আপনাদেরকে দেখাতে পারছিলাম না। যাই হোক, এই বাগেশ্বরে এসে কিন্তু আমাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমরা যেমন নিজেরা প্রাণ ভরে মহাদেবকে দর্শন করেছি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, পুরনো দিনের কোনো কিছু ফেলনা নয়, এই কথাটা আমি আমার বিভিন্ন ব্লগে বারে বারে বলে থাকি। যেমন এই ব্লগে এখন একবার বলছি, এর আগেও আমি অনেক জায়গাতে বলেছি, তার মধ্যে এই মুহূর্তে আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে পুরুলিয়ার ঝালদা সিরিজের যে ভিডিও ছিল, সেখানে মন্দিরের নিষ্কাশন ব্যবস্থা নিয়ে একটা খুব সুন্দর হাতির সুরের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার একটা ভিডিও ছিল। পুরুলিয়া ঝালদা সিরিজের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা দেখেননি তারা দেখে নেবেন। এখানেও কিন্তু একই রকমভাবে খুব সুন্দরভাবে নিষ্কাশনী ব্যবস্থা সবসময় দেখতে হয়, যে একটা দেখতে খারাপ লাগে, কিন্তু এখানে এত সুন্দরভাবে সুন্দর প্রাণীর মুখ করেছে, তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। এইগুলো হচ্ছে পুরনো দিনের রুচির পরিচয়। এরপর আবার চড়ুইবাসী মন্ত্রকে অনুসরণ করা। বাগেশ্বর থেকে বৈজনাথ ধাম অবধি দূরত্ব হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 21 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 39 মিনিট মতো। এখন বাজে হচ্ছে বিকেল 3:44, অনেক দেরি হয়ে গেছে। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। মনোজ তো বললো আমি ট্রেনে চালাবো, দেখা যাক মনোজ কত তাড়াতাড়ি পৌঁছে দেয় আমাদের, তাতে আমাদের কাজের সুবিধা হবে। আর আজকে রাত্রিবাসের জায়গা কিন্তু আমাদের বাঙালিদের খুব প্রিয়, মানে কৌশানীতে যারা আমরা বাঙালিরা যাই তাদের প্রত্যেকের খুব প্রিয় পছন্দের জায়গা, সেটা কিন্তু অনাসক্তি আশ্রমে। বাগেশ্বর থেকে বৈজনাথের পথের শোভা নয়নাভিরাম। যত বেলা কমে আসছিল তত ঠান্ডা হাওয়া যেন চাবুক মারছিল। পথে সূর্যি মামার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে পৌঁছে গেলাম বৈজনাথে। অবশেষে পৌঁছালাম বৈজনাথে। আর এখানে আমার বাঁদিকে বৈজনাথের ঝিল আছে, যেখানে বোটিং করার ব্যবস্থা আছে। এই পেছন দিকটা এইখানটা হচ্ছে ড্যাম। এই বাঁ দিকে এখানটা হচ্ছে বৈজনাথের ব্যারেজ, এই জায়গাটা উপর থেকে আপনাদের বলেছিলাম। আর এই সামনে হচ্ছে বৈজনাথের ঝিল, এই পুরো সামনেটা। আর এই দিকটায় হচ্ছে বৈজনাথের মন্দির। তো চলুন মন্দির দর্শন করা যাক, এগোই। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে অবস্থিত এই বৈজনাথ মন্দির একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান, যা 1150 খ্রিস্টাব্দের দিকে
কাত্তুরি বংশের রাজারা নির্মাণ করেছিলেন। এটি মূলত মহাদেবকে বা বৈদ্যনাথকে তাকে উৎসর্গীকৃত একটি 18টি মন্দিরের কমপ্লেক্স, যা তার স্থাপত্য শৈলী, প্রাচীন পাথরের খোদাই কাজ এবং প্রাচীন স্থাপত্যশিলার জন্য বহুলাংশে পরিচিত। মন্দিরটি উত্তর ভারতীয় নাগারা শৈলীতে তৈরি। এখানে মহাদেবের মন্দির ছাড়াও মা পার্বতী, গণেশ, কার্তিক, নরসিংহ, ব্রহ্মা, সূর্য, গরুড় এবং কুবেরের মন্দির আছে। আর এটাই হচ্ছে এখানকার মূল মন্দির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভগবান শিবের অন্যতম পবিত্র নগরী বৈজনাথে। আর এই বৈজনাথ কিন্তু কাতুরি বংশের রাজধানী ছিল। আমার পেছনে এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আদি কেদারেশ্বর মহাদেবের মন্দির এবং ওনার পুত্র ভগবান গণেশের মন্দির। তো এই মন্দির কিন্তু টিল্ট করে আছে। যদি এই দিকে দেখেন, এই দিকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এই দিকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। মন্দির কিন্তু আমার এই দিকে দাঁড়ালে বাঁ দিকে টিল্ট করে আছে। যদি সামনের দিক থেকে দেখেন তাহলেও কিন্তু দেখবেন যে বাঁ দিকেই টিল্ট করে আছে। বৈজনাথ মন্দির দেখার পর যেটা নেক্সট আমাদের গন্তব্য ছিল সেটা হচ্ছে গোমতী নদীর তীরে খানিকক্ষণ সময় কাটানো। ইচ্ছা ছিল একদম বেসে নেমে যাওয়ার, কিন্তু বেসে নামার কোনো সুযোগ নেই। দিনের আলো কমে আসছে, সন্ধ্যা নেমে আসছে। দিন থেকে রাতের এই আলোর পরিবর্তনের খেলা সেটা চুপচাপ গাড়িতে বসে বসে দেখছিলাম। বৈজনাথ থেকে কৌশানীর অনাসক্তি আশ্রমের দূরত্ব 17 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগে মোটামুটি 50 মিনিট মতো। পথে 1 কাপ চা আর টিফিন করে যখন অনাসক্তি আশ্রমে পৌঁছাই তখন সন্ধে 6টা। অন্ধকার নেমে এসেছে। এখানে রাতের বেলায় কিন্তু বেশ ভয়ই লাগে। যে কোনো সময় চিতাবাঘ বেরোনোর একটা আশঙ্কা থেকে যায়। বেশ খানিকক্ষণ ডাকাডাকি করে তারপর কিন্তু রুমে ঢোকার সুযোগ পাই। আর এটা হচ্ছে কৌশানীর অনাসক্তি আশ্রমে আমাদের রুম। আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল আমরা অনাসক্তি আশ্রমে এসে থাকবো। বিশাল বড় বেড, এদিকে দুটো এদিকে একটা, 3টে বেড। মোটা কম্বল দিয়েছে, মানে লেপ দিয়েছে অ্যাকচুয়ালি, এগুলো কম্বল না, ঢাকা দেওয়া, যেটা কিন্তু দেখে খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে হচ্ছে এখানকার ওয়াশরুম। বিরাট বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, বেসিন, জলের ব্যবস্থা সব কিছু আছে। কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে কিন্তু গরম জলের জন্য সোলার সিস্টেম, আর সেটা আপনাকে বাড়ি থেকে বালতি করে নিয়ে আসতে হবে। এটাই একটা এখানকার ড্রব্যাকস। এছাড়া কিন্তু এখানকার ভিউ মারাত্মক। কৌশানীতে যদি মনে করেন যে গান্ধী আশ্রমে খাবেন তাহলে গান্ধী আশ্রমে খাওয়া যেতে পারে। এখানে কিন্তু খাওয়ার হচ্ছে ভেজ, 150 টাকা করে মিল, পেট চুক্তি খাওয়ার। মানে অন্যান্য জায়গায় যেরকম এক্সট্রা ভাত নিলে যে এক্সট্রা চার্জের ব্যাপার থাকে, সে ব্যাপারটা কিন্তু এখানে নেই। আর এখান থেকে মোটামুটি 300-400 মিটার নিচে নামতে হবে। নামলে কিন্তু বাঙালি হোটেল আছে। আজকে আমরা প্রথম দিন আশ্রমেই খাবারটা ট্রাই করব। আশ্রমে কেমন খাওয়া দাওয়া পাওয়া যায় সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে ক্যান্টিনে গিয়ে আপনাদের সঙ্গে একবারে কথা বলছি। কৌশানীর গান্ধী আশ্রমে আমরা তো আছি, আপনাদেরকে বলেছি। এবার রাতের খাবার খাবো এখানে। এখানে মিলের দাম হচ্ছে 150 টাকা করে। ভাত বা রুটি বা দুটোই খাওয়া যেতে পারে। ডাল, আলু ফুলকপির তরকারি আর আলু নিউট্রিলার তরকারি বা আলু সয়াবিনের তরকারি, এই হচ্ছে মেনু। এখানে কিন্তু একদম নিরামিষ খাওয়া দাওয়া। তো খেয়ে নিই। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকালে আবার নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। শুভরাত্রি।